আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে আজকে আমি একটা টপিক নিয়ে সামান্য আলোচনা করতে যাচ্ছি। অনেকেই আমার কাছ থেকে জিজ্ঞেস করে মোবাইলে বিদেশি ভাই এবং দেশি ভাইয়েরা, আমি তাদের সেই সৎ প্রতি উত্তরে আজকের ভিডিওর মাধ্যমে আমি সকলকেই জানিয়ে দিতে চাই, যারা জানে না এবং যারা জানতে চায় তাদেরকে। আসলেই বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, বিশেষ করে স্বামী স্ত্রী বা পারিবারিকের ঝামেলা নিয়ে। এই বিষয়টা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য যদি ঝগড়াঝাটি হয়, বাপের বাড়িতে গিয়ে মেয়েরা যৌতুকের মামলা করে দেয়, যৌতুকের দিন দ্বারা। আসলে সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। বিশেষ করে যে যৌতুকের মামলায় ফাইলিং করার পর স্বামীকে আসামি হিসেবে গণ্য করা হয়, পরবর্তীতে কোর্টে এসে জামিন নেওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে পড়ে। বেশিরভাগ বাংলাদেশে 80% যৌতুকের মামলায় হচ্ছে মিথ্যা মামলা, ভুয়া বানোয়াট মামলা। মানুষেরা সর্বপ্রথম এসে যৌতুকের মামলা করে। আমি বিশেষ করে একজন আইনজীবী হিসেবে, চট্টগ্রাম জজকোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে পরামর্শ দিতে পারি। বিশেষ করে যারা বিবাহিত স্ত্রী আছেন, মেয়েদেরকে সামান্য পারিবারিকভাবে তো অনেক ঝামেলা হবে, স্বামী স্ত্রীর মতো, শ্বশুর শাশুড়ির মতো, সেটাকে বিষয়টা বড় করে না দেখেই যদি আপনারা পারিবারিকভাবে সেটেল করতে পারলে আসলে অনেক ভালো। আর স্বামীদের ক্ষেত্রেও আমার বিশেষ অনুরোধ, সামান্য বিষয় নিয়ে স্ত্রীদেরকে ঝগড়াঝাটি করা, স্ত্রীদেরকে মারধর করা, সেটা কিন্তু কাম্য নয়। এবং স্ত্রীদের কাছে আরেকটা পরামর্শ, স্বামীদের মন মেজাজ মেন্টাল সম্পর্কে জানতে হয়, কখন কিভাবে কথা বলতে হয়, সে তোমার স্বামীর এই মন মেজাজ এখন কী অবস্থায় আছে, সেগুলো একটা স্ত্রী থেকে অবশ্য সংসার করতে গেলে স্বামীর মন মানসিকতা জানতে হবে। সেটা জানতে না পারলে, মিসিউরটা যদি না আসলে কখনো সে পরিপূর্ণ স্ত্রী হিসেবে আমি মনে করি কি থাকতে পারবে না, এটা তো ঝামেলা থাকবে। আর স্বামী থেকেও সেটা মেসিউরটা, আমার স্ত্রী কী চাচ্ছে, তাকে কি বোঝাতে হচ্ছে, সেটাও বুঝাইতে হবে। পারিবারিক এই আদালতে যে জুডিশিয়াল আদালতে, এই যে বিচারিক ক্ষমতার ক্ষেত্রে জুডিশিয়াল আদালতে যেই 3 ধারা মামলাগুলো করা হয়, মোটামুটি বাংলাদেশে আমি মনে করি 80% মামলায় মিথ্যা, যৌতুক চায় না। আর একজন স্ত্রী একজন ছেলে থেকে বিয়ে করার আগে অবশ্যই জানতে হবে, আমি মেয়েটাকে বিয়ে করলাম, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কী অবস্থা, মেয়েটা কি মেচিউরড কিনা। অল্প বয়সের মেয়ে একটা নিয়ে আসলো, 18 বছর হয় নাই, বুঝতেছে না তার স্বামীর বর্তমান অবস্থা, স্বামীর প্রেক্ষাপট, স্বামীর কথাবার্তা, শ্বশুর বাড়ির আচার আচরণ, সেগুলো না দেখে আসলে বাল্য বিবাহ দেওয়াটা থেকে বেশিরভাগ বাল্য বিবাহিত মেয়েরাই বেশিরভাগ এখানে কোর্টে এসে ঝামেলায় সৃষ্টি বেশি হয়। আর বিশেষ করে যারা পারিবারিক অমান্য করে আর বা কোর্টে এসে বিয়ে করে বা বিয়ে করার পরে বেশিরভাগ বিয়ে সম্পর্কের প্রেমের সম্পর্কের বিয়েই বেশিরভাগ, আমি যতটুকু দেখেছি 80% বিয়েটা টিকে না। কোর্টে এসে, স্যার আমার এই সমস্যা, আমি তো ওই দিন বিয়ে করছিলাম, এই মেয়েটা স্যার আমাকে জ্বালাতন করছে, আমি তার সঙ্গে সংসার করব না। তাকে অনেক বোঝানোর জন্য চেষ্টা করো, তাকে বোঝানো সম্ভব হচ্ছে না। ঝামেলাটা এমন পর্যায়ে নিয়ে গেছে, মেয়েটা এসে বললো, স্যার ওই দিন আমার বিয়ে হলো স্যার, স্যার আমি সংসার করব না স্যার, আমি ভুল করে ফেলছি, আমার ডিভোর্স দিতে হবে। অথবা পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আর্থসামাজিক সমস্যা, আত্মমর্যাদার সমস্যা, সব কিছু মিলিয়ে আসলে
বিয়েটা যেমন আমাদের মুসলিমদের জন্য ফরজ, এবং ফরজ বিয়ে করলে মানুষের চক্ষু লজ্জাগুলো অনেক বেড়ে যায়, সে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। কিন্তু বিবাহে করাটা যেমন জরুরি, সেই বিবাহটা সারা জীবন মৃত্যু পর্যন্ত রেখে দিতে পারাটাই হচ্ছে যে আরও জরুরি। কিন্তু সেটা এখনের মানুষগুলো বুঝে না। আর বিয়ে করার সময় সেটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আমি যে কথাটা বলছিলাম, পারিবারিক মেয়েটা মিসিউড কিনা, স্বামী মিসিউড কিনা, স্বামীর পরিবার ভালো কিনা, মেয়ের পরিবার ভালো কিনা, তার ভাই বেড়াদার যদি থাকলে তাদের ভাইয়েরা বিয়ে করেছে, তাদের ভাইয়েরা ভাবিদের সাথে, তাদের ভাবিদের সাথে, তাদের স্ত্রীর সাথে কীভাবে সংসার করতেছে। আবার বড় বোন, মেয়ের পক্ষে যদি বড় বোন থাকলে তারা বিয়ে দিছে, তার ভাইয়েরা তারা কীভাবে সংসার করতেছে, সেটা যদি ভালো দিক দিয়ে যদি কুচ করেই রিলেটেড যদি হয়, তাহলে আমি মনে করি ম্যাচিং যদি হয়, তাহলে মনে করি বিয়ে করাটা সমীচীন, না হলে বিয়ে করাটা অর্থপূর্ণ আমি মনে করি। একটা আপনার পৃথিবীতে আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, কিন্তু তোমার পারিবারিক গিয়ে যদি স্ত্রীর কাছে সুখ না পায়, সেই টাকার আমি মনে করি কোনো মূল্য নেই, কোনো মূল্য থাকবে না। পারিবারিক শান্তিটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে সে বড় শান্তি। আমাদের হাদিসের মধ্যে উল্লেখ আছে একটা জিনিস কি, যে যে যার ঘরের রমণী ভালো, যার ঘরের স্ত্রী ভালো, সে পৃথিবীতে একটা জান্নাতের সাথে জান্নাতে বসবাস করতেছে। সেটা যদি ভাই স্ত্রী যদি অসুখী হয়ে যায়, ঝামেলাপূর্ণ হয়ে যায়, স্ত্রীর পরিবার যদি ঝামেলাপূর্ণ হয়ে যায়, সেই পরিবারে কখনো সুখ পাবেন না। আসলে সেটা নরক আমি মনে করি। কোর্টের যে অবস্থাগুলো দেখতেছি, হাজার মামলায় মানুষেরা জর্জরিত হয়ে যাচ্ছে। আশা করি সেগুলা থেকে বিরত থাকবেন। এবং যৌতুকের দিনধারা মামলাটা আসলে নন বেলেবল, সেটা আপোষ করলে সেটা সামাজিক সংসার, আমি স্ত্রীর সাথে সংসার করব, তাকে করব না, অথবা সংসার করব না, তার ডিভোর্সের টাকাগুলো সব দিয়ে দেবো, এটা আপোষযোগ্য, কিন্তু ওয়ারেন্টযোগ্য, নন বেলেবল, এটা জামিনযোগ্য নয়। যদি আপোষ করে ফেলেন, আসলে আপনি সচরাচর সেটার জামিন পাবেন। এবং আমি আশা করি সামান্য বিষয় নিয়ে কোর্টে গড়াগড়ি না করে দুই পরিবারের ভিতরে শান্তিপূর্ণভাবে বজায় রেখে সাংসারিক অবস্থা বজায় রাখাটা আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হবে। এবং কোনো কিছু করার আগেই কোনো গ্রাম্য কী বলে দালাল না ধরেই আপনারা সরাসরি আইনজীবীর সাথে যোগাযোগ করুন, পরামর্শ নিন। কখনো একটা আইনজীবী কখনো সরাসরি একটা মেয়েকে ডিভোর্স দেওয়ার জন্য বলে না, কীভাবে সংসারটা টিকায় সেটার ব্যবস্থা করে। কেউ চায় না একটা সংসার ভেঙে যাক, সুন্দর একটি সংসার ভেঙে যাক। একটা সংসার ভাঙ্গা মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা হিন্দুদের মন্দির ভাঙ্গার সমান। আমি মনে করি সেটা না করেই বুঝিয়ে সুজিয়ে সংসারটা টিকে ফেলা সবচেয়ে বেশি ভালো। যদি বাচ্চা থাকে তাহলে তো এটা তো আরও বড় ধরনের। আপনারা দুজনের সংসার ত্যাগ করলেন, একজনের ওই তালাক নিয়ে আরেকজনকে স্বামী নিয়ে নিলেন, আপনার মেয়েটার স্বামীও বিয়ে করে ফেললো, মাঝখানে ছোট্ট অবুঝ শিশুগুলো পৃথিবীতে মা বাপ ছাড়া অনাথ হয়ে যাবে। পৃথিবীতে মা বাপ বেঁচে থাকেও তারা এতিম হয়ে যাবে। একজন এতিম সন্তান পৃথিবীতে বেঁচে থাকলে কতটা কষ্টদায়ক আমি মনে করি। আমি নিজেও একজন চিওর, আমার মা নেই ছোটোবেলা থেকে, আমারও সৎ মা, এটাতে আমিও সুখী না। আমি মনে করি আমার টাকা পয়সা সব, শিক্ষা দীক্ষা সব থাকলো, পারিবারিকভাবে ছোট্টবেলা মায়ের স্নেহ থেকে যদি বঞ্চিত হয়ে যায়, বাবার স্নেহ থেকে, মায়া মমতা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, ওই ছেলে ওই মেয়ে কতটা অসুখী পৃথিবীতে আমি মনে করি। আমিও সেটা ভুক্তভোগী। পৃথিবীতে এর মতো অসুখী পৃথিবীতে আর কেউ থাকবে না আমি মনে করি। সুতরাং সন্তান থাকলে অনেক কষ্ট করা হলো সংসারটা টিকে ফেলা সবচাইতে ভালো। কঠোর ডিসিশন না নিয়ে সুন্দর সমাধান করে ফেলে, এবং সামান্য বিষয় নিয়ে কোর্ট পর্যন্ত না গড়িয়ে আপনারা সামাজিক বাদ দিয়ে পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করবেন, সামাজিকভাবে চেষ্টা করবেন, তারপরে কোর্টে আসবেন আমি মনে করি। আর সব মানুষদেরকে, ছেলেদেরকে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে মেয়েরা যেভাবে হয়রানি করছে, সেটা আমি মনে করি সেটা বাঞ্ছনীয় নয়। এখন ছেলেদের জন্য যৌতুকের মামলা আছে, ছেলেরাও স্ত্রীর বিরুদ্ধে
যৌতুকের মামলা করতে পারবেন, যৌতুকের মামলা করতে পারবেন, সেপারেটের মামলা করতে পারবেন, সেটা সমান অধিকার। আমি মনে করি বাংলাদেশে আইন এখনও পর্যন্ত সমান হিসেবে আছে। একটু 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 ঢিলা তো থাকবেই, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে। সুতরাং এই পরিবারকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, মিলেমিশে থাকুন। সামান্য বিষয়কে নিয়ে মাথা গরম না করে কোর্টে না এসে সমাধান করার চেষ্টা করুন এবং বিয়ে করার আগেই বুঝে সুঝে পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং তার বোনদের ভাইদের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডগুলো দেখে আমি মনে করি বিয়ে করলে সবচেয়ে ভালো হবে। এবং সকলেই এই যৌতুকের তিন ধারা থেকে বাঁচার জন্য আমি কামনা করি। সকলে যারা পরামর্শ চেয়েছেন তাদেরকে উদাহরণ মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি, উঠে না আসলে ভালো হবে। সবার সুস্থায়ী কামনা করে আমার ভিডিওটা দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভবিষ্যতে আর কোন ধারা সম্পর্কে জানার ইচ্ছা থাকলে আমাকে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।